বিডিআর ফিরছে, সীমান্তের মানচিত্রে নতুন উত্তেজনা, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাক্ষর। বাংলাদেশের সীমান্ত রাজনীতিতে হঠাৎ করেই একটা খবর এসে সব হিসাব নিকাশ উলটপালট করে দিয়েছে। খবরটা শুনে অনেকেই প্রথমে বিশ্বাস করতে চাননি, কিন্তু এখন সেটা আর গুজব নেই, বরং রীতিমতো বাস্তব। বিডিআর ফেরত আসছে। হ্যাঁ, ঠিকই পড়েছেন। বহু বছর আগে যে বাহিনীকে সীমান্তে প্রতিটি পদে সবচেয়ে সাহসী এবং সবচেয়ে শক্তিশালী বলে মনে করা হতো, সে বাংলাদেশ রাইফেলস বিডিআর আবারও ফিরে আসতে চলেছে। বিষয়টাকে আরও বেশি নাটকীয় করে তুলেছে এই তথ্য যে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই এই সিদ্ধান্তের পক্ষে স্বাক্ষর করেছেন। এটাকে নিছক একটা প্রশাসনিক নীতি বলে উড়িয়ে দেওয়ার কোনো উপায় নেই। এটা একসাথে একটি রাজনৈতিক বার্তা, একটা মনস্তাত্ত্বিক বার্তা এবং একটা ঐতিহাসিক বার্তা। বাংলাদেশের সীমান্ত মানচিত্রের দিকে তাকালে একটা প্রশ্ন আজ নতুন করে সামনে চলে আসছে। নাম কি শুধুই নাম, নাকি নামের ভেতরে লুকিয়ে থাকে শক্তি, সাহস আর ভয়ের ইতিহাস? একটা সময় ছিল যখন এমন একটি বাহিনীর অস্তিত্ব ছিল যার নাম উচ্চারণ হলেই সীমান্ত জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ত। সেই নামটা ছিল বাংলাদেশ রাইফেলস বিডিআর। সময়ের সাথে সাথে অনেক কিছু বদলে গেছে, রাষ্ট্রের নীতিও বদলেছে, আর সেই নামটাও বদলে গিয়ে হয়ে গেছে বর্ডার গার্ড বাংলাদেশ, যাকে সংক্ষেপে বলা হয় বিজিপি। কিন্তু প্রশ্নটা কিন্তু থেকেই গেছে, নাম বদলানোর সাথে সাথে কি সীমান্তের ভয়ের সমীকরণটাও বদলে গিয়েছিল? আর আজ যখন আবার বিডিআর নাম ফিরিয়ে আনার রাজনৈতিক প্রতিশ্রুতি শোনা যাচ্ছে, তখন সেই প্রশ্নটা আরও অনেক বেশি গভীর হয়ে উঠেছে। বিজিবির আগে সীমান্তে যে বাহিনী ছিল সেটা ছিল এক ভয়ঙ্কর বাহিনী বিডিআর। বিডিআর কিন্তু কোনো হঠাৎ করে তৈরি হওয়া বাহিনী ছিল না। এর শেকড় ছিল বহু গভীরে ঔপনিবেশিক শাসনের সময় পর্যন্ত বিস্তৃত। ব্রিটিশ আমলে সীমান্ত পাহারা দেওয়ার জন্য যে বাহিনীগুলোর জন্ম হয়েছিল, তারই ধারাবাহিক রূপ পরবর্তীতে পাকিস্তান আমলে ইস্ট পাকিস্তান রাইফেলস ইপিআর হিসেবে এবং স্বাধীনতার পর বাংলাদেশ রাইফেলস হিসেবে আত্মপ্রকাশ করেছিল। 1971 সালের মুক্তিযুদ্ধে এই বাহিনীর সদস্যরা শুধুমাত্র সীমান্ত পাহারায় সীমাবদ্ধ থাকেননি, বরং তারা অস্ত্র হাতে তুলে নিয়ে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। অনেক সদস্য ছিলেন গেরিলা যোদ্ধা, যারা সীমান্ত যুদ্ধ ও প্রতিরোধে অত্যন্ত অভিজ্ঞ ছিলেন। স্বাধীনতার পর 1972 সালে যখন বাহিনীটির নাম বাংলাদেশ রাইফেলস রাখা হয়, তখন সেটা ছিল এক অর্থে সদ্য জন্ম নেওয়া রাষ্ট্রের প্রথম প্রতিরক্ষা দেওয়াল। সীমান্তে বিডিআরের উপস্থিতি মানেই ছিল কঠোরতা। চোরাচালান হোক, অনুপ্রবেশ হোক কিংবা সীমান্ত লঙ্ঘন হোক, জবাব দেওয়া হতো অত্যন্ত শক্ত হাতে। ভারত বাংলাদেশ সীমান্তে একাধিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে বিডিআরের সদস্যরা কখনো পিছু হটেননি। তাদের নীতি ছিল অত্যন্ত স্পষ্ট, প্রতিরোধে কোনো আপোষ নেই। এই মনোভাবই বিডিআরকে পরিচিত করেছিল একটা ভয়ঙ্কর সীমান্ত বাহিনী হিসেবে। তারপর এলো 2009 সালের ফেব্রুয়ারি মাস। পিলখানায় ঘটে গেল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সামরিক ট্র্যাজেডিগুলোর একটি। বিডিআর বিদ্রোহে প্রাণ হারান 57 জন সেনা কর্মকর্তা। পুরো দেশ স্তব্ধ হয়ে গেল। এই ঘটনার পর বিডিআর নামটা শুধুমাত্র একটা বাহিনীর পরিচয় রইল না, বরং হয়ে উঠল জাতীয় ট্রমার প্রতীক। রাষ্ট্র তখন একটা অত্যন্ত কঠিন সিদ্ধান্তের সামনে এসে দাঁড়ালো। বাহিনীকে নতুন করে গঠন করতে হবে, নতুন আস্থা তৈরি করতে হবে। এরই অংশ হিসেবে 2010 সালে বাংলাদেশ রাইফেলসের নাম বদল করে রাখা হলো বর্ডার গার্ড বাংলাদেশ। যুক্তি দেওয়া হলো নতুন নাম, নতুন কাঠামো, নতুন মানসিকতা। কিন্তু সীমান্তে যারা দিনরাত দায়িত্ব পালন করেন, তাদের অনেকেরই মনেই প্রশ্ন ছিল, নাম বদলালেই কি বাহিনীর চরিত্র বদলে যায়? বিডিআরের যে ভয়, যে আক্রমণাত্মক প্রতিরোধের সুনাম ছিল, সেটা কি ধীরে ধীরে ম্লান হয়ে গেল? বিজিবি গঠনের পর বাহিনীটি নিঃসন্দেহে আধুনিক হয়েছে। প্রযুক্তি এসেছে, নজরদারি ব্যবস্থা উন্নত হয়েছে, রাডার এসেছে, সীমান্ত ব্যবস্থাপনা এসেছে, আধুনিকতা। কিন্তু চরিত্র এসেছে একটা বড় পরিবর্তন। বিজিবি আর শুধুমাত্র যুদ্ধমুখী বাহিনী নয়, এটা এখন এক ধরনের বর্ডার ম্যানেজমেন্ট ফোর্স হয়ে গেছে। বিডিআরের দর্শন ছিল সীমান্ত মানেই যুদ্ধক্ষেত্রের সম্ভাবনা, কিন্তু বিজেপির দর্শন হয়ে দাঁড়িয়েছে সীমান্ত মানেই কূটনীতি সমন্বয় ও নিয়ন্ত্রিত প্রতিরোধ। বিডিআরের সদস্যরা যেখানে ভারী অস্ত্র ও আক্রমণাত্মক প্রশিক্ষণে অভ্যস্ত ছিলেন, বিজেপি সেখানে বেশি গুরুত্ব দেয় সংযম, আইন ও আন্তর্জাতিক সম্পর্কের ভারসাম্যে। এখানেই আসে সেই বিতর্কিত প্রশ্নটা, সাহস কি মানে আক্রমণাত্মক হওয়া, নাকি সাহস মানে হলো ঠান্ডা মাথায় সীমান্ত সামলানো? বিডিআর ফিরলে কি বদলে যাবে সীমান্তের পুরো মানচিত্র? এই প্রশ্ন এখন সবার মুখে মুখে। এই ঘোষণার পেছনে একটা স্পষ্ট ধারণা কাজ করছে, নাম বদল মানে মনোবল বদল। রাইফেলস শব্দটা বাহিনীর সদস্যদের মনে যোদ্ধা পরিচয়কে জাগ্রত করে। সমর্থকদের মতে বিডিআর ফিরে এলে সীমান্ত বাহিনীর আত্মবিশ্বাস ও সাহস আরও দৃশ্যমান হবে। কিন্তু সমালোচকদেরও প্রশ্ন কম জোরালো নয়। বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় কি সেই পুরনো আক্রমণাত্মক মানসিকতায় ফেরা আদৌ সম্ভব?
সীমান্ত আজ শুধুমাত্র কাঁটাতারের বেড়া নয়, এটা এখন আন্তর্জাতিক রাজনীতি, ব্যবসা ও কূটনীতির একটা অত্যন্ত স্পর্শকাতর ক্ষেত্র। এখানেই পুরো বিতর্কের কেন্দ্রবিন্দু। এটা কি শুধুই নাম বদলের রাজনীতি, নাকি সত্যি শক্তি ও দর্শন বদলের পরিকল্পনা? যদি শুধু নাম বদলে যায় কিন্তু কাঠামো, প্রশিক্ষণ ও অস্ত্রের ক্ষেত্রে মৌলিক কোনো পরিবর্তন না আসে, তাহলে কি বিডিআরের সে পুরনো শক্তি ফিরে আসবে? ইতিহাস বলে একটা বাহিনীর শক্তি নির্ভর করে তিনটা বিষয়ের উপর: প্রশিক্ষণ, মনোবল ও রাষ্ট্রীয় নীতি। বিডিআর নাম ফিরলেও যদি বিজিবির নিয়ন্ত্রিত নীতি অপরিবর্তিত থেকে যায়, তাহলে এটা হবে নিছক প্রতীকী পরিবর্তন। আবার যদি নামের সাথে সাথে কৌশল ও সক্ষমতার পুনর্গঠন হয়, তবে সেটা সত্যিই সীমান্তের শক্তির ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। বিডিআরের সৃষ্টি থেকে শুরু করে বিজেপিতে পদার্পণ, এটা একটা পূর্ণ ইতিহাস। বিডিআর ছিল স্বাধীন বাংলাদেশের সীমান্তের প্রথম সাহসী প্রহরী। বিজিবি হলো সেই বাহিনীরই আধুনিক উত্তরসূরি। একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং সময়ের প্রয়োজনে রূপ বদলানো একই ধারার অংশ। আর যখন আবার বিডিআর নাম ফিরিয়ে আনার আলোচনা হচ্ছে, তখন এটা কেবলমাত্র অতীতের নস্টালজিয়া নয়, এটা রাষ্ট্র কী ধরনের সীমান্ত দর্শন চায় তার একটা প্রতিফলন। বিডিআর ছিল ভয় ও সাহসের প্রতীক, বিজিবি হলো নিয়ন্ত্রণ ও কূটনীতির প্রতীক। নাম বদলালে ইতিহাস বদলায় না, কিন্তু ইতিহাসের ব্যাখ্যা বদলাতে পারে। বিডিআর ফিরলে কি সীমান্ত আবার কাঁপবে, নাকি নতুন নামে পুরনো সাহস নতুন বাস্তবতায় জায়গা খুঁজবে? এই প্রশ্নের উত্তর দেবে সময়, রাজনীতি ও রাষ্ট্রের নির্দেশনা।